রাজধানীর মগবাজারে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে একই ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গুরুতর গাফিলতি পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার জাহিদ রায়হান। সকালে তিনি গণমাধ্যমকে কথা জানান। ডাক্তার জাহিদ রায়হান বলেছেন, তদন্তে পোস্ট অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটি সহ নানা অনিয়ম ধরা পড়েছে। ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় করা সরকারের উচ্চ পর্যায়ে তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল জমা দেওয়া হবে। পবিত্র ঈদ উল আজহা দ্বিতীয় দিনে অসংখ্য গৃহপালিত পশু কোরবানি দেয়া হয়েছে রাজধানীতে। ইসলাম ধর্মের নীতি অনুযায়ী মহান রবকে খুশি করার জন্য গরু মহিষের পাশাপাশি ছাগল ভেড়াও কোরবানি দিয়েছে অনেকে আবার কষায় সংকট থাকায় দ্বিতীয় দিনে কোরবানি সম্পন্ন করেছেন। ইউসুফ আলী রিপোর্টে বিস্তারিত। প্রায় ১৫০০ বছর আগে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম কুরবানির যে ইতিহাস সৃষ্টি করে গেছেন সেই ধারাবাহিকতা রক্ষা করে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে অসংখ্য পশু কুরবানি দেয়া হয় রাজধানীতে। ইসলাম ধর্মের রীতিনীতি ছাড়াও পারিপার্শ্বিক নানা কারণে ঈদের দ্বিতীয় দিনে কোরবানি করেন অনেকে। ২.৫ দিন পর্যন্ত কোরবানির বিধান আছে, সেজন্য আমরা দ্বিতীয় দিন, প্রথম দিন আমরা একটা গরু কোরবানি দেই। সে আমাদের লোকজন একটু কম থাকাতে ওই দিন সারাদিনই লাগে, তো আমরা করছি যে দ্বিতীয় দিন এই ছাগলটা আমাদের এটা সুন্দরভাবে কোরবানি দেব। প্রথম দিন কষার একটু থাকে, সংকট থাকে, এর জন্য আর কি দ্বিতীয় দিন দেওয়া একটু শান্তিপূর্ণভাবে দেওয়া যায়, আর আল্লাহকে রাজি খুশি করার জন্যই এই কোরবানি দেওয়া। কোরবানির কাজে নিয়োজিতরা বলছেন, সওয়াব অর্জনের পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে ঈদুল আজহা মুসলমানদের সহায়ক ভূমিকা পালন করে। প্রথম দিনে মনে করেন আসে একটু মোটামুটি ভালোই রেট, আর পরের দিন একটু কম, আর পরের দিন একটু নিরিবিরি মানুষ করুন, মানে তার মতো মন মতো করে দেওয়া যায়। প্রত্যেক বছর আমরা গরু অথবা খাসি তারা কেনার পর আমাদের ফোন দিলে এসে আমরা বানাই দিয়ে যাই। কুরবানি শেষে আল্লাহকে খুশি করার জন্য ধর্মীয় নিয়ম মেনে গোশত বন্টন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। কোরবানিটা তো আমরা ওই যে গরিব মিসকিনকে 3 ভাগের 1 ভাগ দেই, নিজেরা নেই, আত্মীয় স্বজনের দেই। কুরবানির পশু জবাইয়ের মধ্যে মনের পশুত্ব দূর হয়ে যাক, এমন শিক্ষা দেয় পবিত্র ঈদুল আজহা। তাই তো ইসলাম ধর্মের বিধান অনুযায়ী পবিত্র ঈদুল আজহার দিনে অসংখ্য পশু কুরবানি করা হয়েছে বিভিন্ন স্থানে। এসব পশু কুরবানির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা যে ত্যাগ স্বীকার করেছেন সেটি যেন কবুল করে নেওয়া হয় আল্লাহ তাআলার দরবারে, এমন ফরিয়াদ ছিল মুসলমানদের। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ঈদের দ্বিতীয় দিনে কিছুটা ধীর গতিতে রাজধানীতে চলছে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কাজ। প্রথম দিনে নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা দিলেও তা করতে ব্যর্থ হয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। তবে আজকের মধ্যে দক্ষিণ সিটির সকল বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ঈদুল আজহার দ্বিতীয় দিনের চিত্র এটি। রাজধানীর অলিগলি এমনকি প্রধান সড়কের পাশেই এভাবে উন্মুক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় কুরবানির পশুর বর্জ্য, যা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। এখনও পুরোপুরি বর্জ্য অপসারণ হয়নি রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলো থেকেও। দক্ষিণ সিটির আওতাধীন শাহজাহানপুর পশুর হাটে গিয়ে দেখা যায় পরিচ্ছন্ন কর্মীরা কাজ করছেন কিছুটা ধীর গতিতে। ভারী যানবাহন দিয়ে চলছে মাঠের বর্জ্য অপসারণের কাজ। তবে এখনো খোলা হয়নি পশু রাখার অস্থায়ী শেল্টারগুলো। সকাল 11টার দিকে বর্জ্য অপসারণের কাজ পরিদর্শনে আসেন দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। পরিদর্শন শেষে তিনি জানান, ঈদের দিন বিকেলে এবং সন্ধ্যায় নতুন করে পশু কুরবানি এবং কিছু কর্মীর গাফিলতির কারণেই প্রথম দিনে সম্পূর্ণ বর্জ্য অপসারণ সম্ভব হয়নি। আপনারা জানেন ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সারাদিন কোরবানি হয়েছে, এমনকি সন্ধ্যাবেলাও হয়েছে। সেগুলোকে আমাদের রাত্র 12টা-1টা পর্যন্ত অপসারণ করতে যেয়ে সেগুলো পরবর্তী পর্যায়ে ট্রাক না থাকার কারণে বিভিন্ন অলিগলি থেকে বের করে মেন রাস্তার পাশে সেগুলো বর্জ্যগুলোকে একসাথে করা হয়েছে বিভিন্ন জায়গায়। আজকে সকাল থেকে সেগুলো আমাদের প্রধান যেখানে আমরা ডাম্প করি সেখানে নিয়ে যাওয়া শুরু হয়েছে, এবং আজকে আশা করি আমরা যে আজকের মধ্যে ম্যাক্সিমাম আমরা করে ফেলতে পারবো।
এদিকে বর্জ্য অপসারণ না হওয়ার পেছনে হাট ইজারাদারদের দায়িত্বে অবহেলা রয়েছে জানিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। এটা যারা হাটের যারা ইজারাদার ছিল তাদেরকে আমরা পেনাল্টি করব, এছাড়া তার আর বিকল্প কোনো পথ নাই। এবং পরবর্তী পর্যায়ে আবার এই সমস্ত হাটের এরা ইজারা পাবে কিনা সে ব্যাপারে আমাদেরকে চিন্তা করতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ঈদের দিন দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত প্রায় 7,000 মেট্রিক টন এবং দ্বিতীয় ধাপে রাত 12টা থেকে আজ সকাল 11টা পর্যন্ত 1,968,000 মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে সংস্থাটির আওতাধীন এলাকা থেকে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ঈদের ছুটিতে আজও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি কিংবা ছুটি পাননি, তারা প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটে চলেছেন। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারের সামনে অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। তারা জানান, রাস্তাঘাট ফাঁকা হওয়ায় আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই ঈদের দ্বিতীয় দিন বাড়ি যাচ্ছেন তারা। অনেকে ঈদের প্রথম দিন ঢাকায় পরিবারের সাথে উদযাপন শেষে দ্বিতীয় দিন অন্য আত্মীয়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন। অন্যদিকে ঈদের ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন কোলাহলমুক্ত ও অনেকটাই ফাঁকা। বদলে যেতে শুরু করেছে রাজধানী ঢাকার সড়কে যানবাহন নিয়ন্ত্রণের চিত্র। এআই নির্ভর ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হওয়ায় ইতিবাচক পরিবর্তনের এ ধারা শুরু হয়েছে। ফাঁকা রাজধানীতে যানবাহন না থাকলেও স্বয়ংক্রিয় সিগন্যাল মেনে দাঁড়িয়ে পড়ছে যানবাহন। যদিও জরিমানার ভয় না থাকায় এ ব্যবস্থার কেয়ার করছে না ব্যাটারি চালিত রিকশা। মূল সড়কে দাবড়ে বেড়াচ্ছে এ সকল যান। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। রাজধানী ঢাকা ঈদুল আজহার দ্বিতীয় দিনের চিত্র। ফাঁকা নগরীতে যানবাহনের চাপমুক্ত সড়ক। এটি বিজয়নগর সিগন্যাল। স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ বাতি জ্বলে ওঠার সাথে সাথেই থেমে যাচ্ছে সব গাড়ি। পথচারীরাও জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছেন রাস্তা। আগে যেখানে যানবাহন নিয়ন্ত্রণে গলদঘর্ম হতে হতো পুলিশকে, এখন সেই অবস্থা পাল্টেছে রাজধানীর বেশ কিছু সড়কে। এআই নিয়ন্ত্রিত সিগন্যাল লাইট আর ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে মামলা চালু হওয়ায় ইতিবাচক এই পরিবর্তন শুরু হয়েছে। আমাদেরও সুবিধা হচ্ছে, কারণ কি আগে বোরিং লাগতো, এখন আর তেমনটা বোরিং লাগে না। এখন মিনিটা দেখতে পারতেছি। হ্যাঁ, এর জন্য আমাদেরও ভালো লাগতেছে। আগে ট্রাফিক বলতে না আমরাই ঝামেলা করতাম, আমরা আইন মানতাম না, আমরা নিজের মতো চলতাম। আজকে আমি 6টার সময় দেখছি যে মানুষ আইন মানতেছে, এই ভয় আমি ভরে বেরিয়েছি, দেখে দাঁড়ায় আছে। এটা অহরহ হচ্ছে। একটু আগে আসতেছে ফার্ম গেটে, রাস্তা ফাঁকা, আমি দাঁড়ায় গেছি, সবাই দাঁড়ায় গেছে। চমৎকার হয়েছে, এটা আমরা চাই পুরো ঢাকা শহর। নগরবাসীর সাথে এই ব্যবস্থায় সন্তুষ্ট চালকরাও। ট্রাফিক পুলিশের হয়রানির দীর্ঘদিনেরও অভিযোগের কিছুটা হলেও কমতে শুরু করেছে এসব সিগনালে। এআই ক্যামেরা যে মামলাটা হচ্ছে আর বর্তমানে যে আইনটা করা হচ্ছে, এই আইনটা সবচেয়ে বড় ভালো। সিঙ্গেল করলে দাঁড়িয়ে যাই, আগে মানতো না, ওকে এটা করতে ভালো হয়েছে। সিগন্যালগুলোতে ট্রাফিক পুলিশ থাকলেও অনেকটা স্বস্তি তাদের মধ্যেও। আমাদের কিছুটা সহজ হয়েছে যে আগে মনে করেন যে সবাই সিগন্যাল ভায়োলেট করে চলে আসতো, মানতে চাইতো না। ওনারা আমাদের যারা ট্রাফিক কনস্টেবল যারা আছেন তাদের সিগন্যাল চালাতে একটু কষ্ট হয়ে যেত। এখন হচ্ছে কি সবাই ওই এআই যে মামলাটা চালু হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যে মামলাটা হচ্ছে সেটা চালু হওয়াতে সবাই একটু ভীত সন্ত্রস্ত। তারপরে সবাই ওই যে দাগের মধ্য দিয়ে চলে যায়, কেউ যদি ভুলে ক্রস করে চলে আসে সে আবার নিজ দায়িত্বে পিছনে চলে যাচ্ছে। নগরবাসী বলছেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে যে কোনো ধরনের যৌক্তিক পদক্ষেপের পক্ষে সবাই। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ঈদুল আজহার টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের ভিড়ে সরগরম সমুদ্র সৈকত কক্সবাজার। পর্যটকরা কেউ নেমেছেন সমুদ্র স্নানে, কেউ পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বালিয়াড়িতে। আবার অনেকে স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরায় ফ্রেমে বন্দি করতে ব্যস্ত সময় পার করছেন। পর্যটকদের ঈদ আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দিতে তারকা মানের হোটেলগুলোতে চলছে নানা আয়োজন। এদিকে আগত পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা বলেই গড়ে তুলেছে টুরিস্ট পুলিশ। লাবণী, সুগন্ধা ও কলাতলী সৈকতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। পাশাপাশি ইনানি, পাটোয়া টেক ও হিমছড়িতেও নিয়মিত পুলিশ মোতায়েন আছে। ঈদ উপলক্ষে কক্সবাজার আমরা এখানে আসছি পরিবারের সাথে, মানে অনেক আনন্দ করতেছি। এর আগে আরো একবার আসছিলাম, এই নিয়ে দ্বিতীয়বার। ঈদের ছুটিতে ঢাকা থেকে আর কি, ঢাকার কোলাহল থেকে মুক্ত হতে আর কি একটু সাগর পাড়ে আসা। এখানে না আসলে বুঝতে
পারতাম না যে এখানে নিরাপত্তা খুবই জোরদার। আমরা পোশাকধারী পুলিশ বিভিন্ন স্পটে নিরাপত্তায় নিয়োজিত আছি। আমাদের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন পুলিশ নিরাপত্তায় নিয়োজিত আছে। দর্শক, ঈদ বিনোদনের খবর জানাতে এই মুহূর্তে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। খায়রুল, ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? সাবরিনা, আপনি জানেন যে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এই যে কোরবানি আজহা, ঈদুল আজহা কিন্তু শেষ করে এবং ঈদের আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু সাভারের বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আসলে মানুষের ঢল নেমেছে এবং রাজধানী এবং রাজধানীর আশপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর যে মানুষজন আছে তাদের কিন্তু আসলে বিনোদনের একটি ঠিকানা কিন্তু এই ফ্যান্টাসি কিংডম। ফ্যান্টাসি কিংডমে এই আসলে কিন্তু আসলে বোঝা যায় যে কতটা মানুষের আসলে আনন্দের বহির্প্রকাশ ঘটে এখানে এসে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে আমরা ফ্যান্টাসি কিংডমের এখন ওয়াটার কিংডম নামে একটি প্লেস আছে, সেই প্লেসে আমরা কিন্তু আসলে অবস্থান করছি। দুপুরের পর থেকে কিন্তু এখানে আস্তে আস্তে ভিড় বাড়তে শুরু করেছে এবং এই যে মে মাসের যে তত্ত্ব এবং এই যে ব্যবসা গরম কিছুই কিন্তু আসলে ধরতে পারছে না। দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো এখানে এবং ঘড়িতে এখন কিন্তু ঠিক 3:13 এই সময়টাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দর্শনার্থীদের ভিড় হয়েছে এই বিনোদন কেন্দ্রটিতে। আমরা যদি একটু এই কেন্দ্র সম্পর্কে বলি, দর্শনার্থীদের সবচেয়ে বড় আকর্ষণ কিন্তু ফ্যান্টাসি কিংডমের রোলার কোস্টার এবং 360 ভার্চুয়াল রিয়েলিটি রাইডারগুলো এবং পাশাপাশি যে তরুণীদের চিৎকার আর রোমাঞ্চকর যে অনুভূতি এবং তরুণীদের যে আনন্দ, সে আনন্দ কিন্তু আসলে চোখে পড়ার মতো। এছাড়াও উৎসব মুখর করে তুলছে কিন্তু এই সকল তরুণী থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের উপস্থিতি এবং কৃত্রিম সমুদ্র সৈকত বা ওয়েব পুলের এই কৃত্রিম ওয়েব, সেই ওয়েবও কিন্তু এখানে একটি আলাদা আকর্ষণ তৈরি করেছে। বিশেষ করে যদি বলি যে শিশুদের ওয়াটার রাইডস গুলো মেতেছেন অন্য রকমের। তো সব মিলিয়ে সাভারের এই ফ্যান্টাসি কিংডমে কিন্তু আসলে যদি বলি আরেকটু যে দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে এখানকার কর্তৃপক্ষ। তারা আমাদেরকে জানিয়েছে যে এখানে সিকিউরিটি ব্যবস্থা সহ আলাদা সিসি ক্যামেরা এবং যারা আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি, যারা এই বিনোদন কেন্দ্রে আসবেন তারা কিন্তু উত্তরা হয়ে যদি আসেন তাহলে কিন্তু যেই ঢাকা আব্দুল্লাহপুর এবং বাইবেল যে মহাসড়কটি আছে, মহাসড়কের যে কাজ চলছে এই ক্ষেত্রে কিন্তু একটু ব্যাঘাত ঘটতে পারে। তো সব মিলিয়ে আমাদের সাভারের কিন্তু আসলে এই একটি বড় বিনোদন কেন্দ্র যেখানে কিন্তু আসলে অন্য রকমের ভাবে জমে উঠেছে ঈদ আনন্দ। তো আমার কাছে সাভারের ঈদ আনন্দের সর্বশেষ খবর ছিল এই। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই মুহূর্তে মৌলভীবাজারে মাধবকুণ্ড থেকে ঈদ বিনোদনের খবর জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন ইতিমধ্যে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হতে যাচ্ছে। এবারের ঈদের দীর্ঘ ছুটিতে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ন্যায় চায়ের রাজধানী মৌলভীবাজার জেলায় ইতিমধ্যে পর্যটকরা আসতে শুরু করেছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে এবং সেখানে দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখা যাচ্ছে যে শত শত পর্যটক এখানে সকাল থেকেই ভিড় করছেন। পর্যটকদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশ দেখে সত্যিই তাদের অনেক ভালো লেগেছে। এছাড়া টুরিস্ট পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানকার যারা পর্যটকরা আসছেন তাদের নিরাপত্তায় আসলে তারা সার্বিকভাবে তারা কাজ করছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি একজন পর্যটকের সাথে। আপনাকে মাধবকুণ্ড জলপ্রপাতে স্বাগত জানাচ্ছি। আসলে কোথায় থেকে আসলেন এবং কেমন দেখলেন? আমরা চট্টগ্রাম থেকে আসছি। তো চট্টগ্রাম থেকে এই মাধবকুণ্ড ঝর্ণা দেখতে আসলাম। এটা দেখে এতই ভালো লাগতেছে যে আমাদের আসাটা সার্থক হলো। খুব আনন্দ লাগতেছে আমাদের। ধন্যবাদ। আসলে কথা বলছিলেন একজন পর্যটক, তিনি জানাচ্ছিলেন যে এখানে এসে এই মাধবকুণ্ড জলপ্রপাতে এসে আসলে সত্যি তাদের ভালো লেগেছে। সব মিলিয়ে যেটা বলা যায় এবারের যে বিশেষ করে এবারের এই ঈদে
বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন এখানকার, তারা আশা করছেন যে এবারের ঈদে পর্যটকদের আরও সমাগম করবে এবং তাদের ব্যবসার অনেক সম্প্রসারণ হবে। এই ছিল মাধবকুণ্ড জলপ্রপাত থেকে পর্যটকদের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতে বার্ষিকী উপলক্ষে আগামীকাল বেলা 11টায় জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করবে দলটি। এরপর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বেশ কয়েকটি স্থানে বস্ত্র ও খাদ্য বিতরণ কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। পরে বিকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। আগামীকাল 30 মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে সকাল 11টার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতিহা পাঠ এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। এই উপলক্ষে ইতিমধ্যেই পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলো তারা পোস্টার করবেন, আলোচনা সভা করবেন। অলরেডি অনেকেই আলোচনা সভার তারিখ দিয়ে গেছেন এবং যে সমস্ত পেশাজীবী সংগঠন আছেন তারাও কর্মসূচি গ্রহণ করেছেন। সংগঠনগুলোর মধ্যে কেউ চিত্র প্রদর্শনী করবেন, কেউ তার জীবন আলোক্য তুলে ধরে তারাও চিত্র প্রদর্শনী করবেন এবং এইভাবে সারা দেশে কর্মসূচি পালন করা। নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা ও দাবিগুলো পূরণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে পৌর শহরের তাঁতিপাড়া এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ভবন উদ্বোধনে এসে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, নির্বাচনের সময় ঠাকুরগাঁওয়ের মানুষের দাবি ছিল একটা বিশ্ববিদ্যালয়, 2টি উপজেলা, বিমানবন্দর। ক্ষমতায় আসার পরেই প্রধানমন্ত্রী সেই দাবিগুলো পূরণ করেছে। সময় সবসময় সুযোগ ছাড়া সবসময় আসে না। আজকে আমাদের কাছে একটা সুযোগ এসেছে, আমরা আমাদের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করার জন্যে আমরা। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, মাদকের সাথে যদি দলীয় কেউ জড়িত থাকে তাকেও গ্রেফতার করা হবে। সকালে ঝিনাইদহে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সন্তানদের প্রতি দৃষ্টি রাখতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান তিনি। মাদক এবং মৌলবাদ এই সোসাইটিকে যাতে গ্রাস করতে না পারে, সন্ত্রাস দুর্নীতি যাতে এই সোসাইটিকে গ্রাস করতে না পারে, সে বিষয়ে আমি আপনাদেরকে আমার স্বপ্নের সারথি হিসেবে চেয়েছি। ঈদকে ঘিরে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বন্দীদের জন্য ছিল বিশেষ আয়োজন। দীর্ঘদিন পর স্বজনদের সঙ্গে সাক্ষাৎ, ফোনে কথা বলার সুযোগ আর বিশেষ খাবারের আয়োজন পেয়ে কিছুটা হলেও ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন বন্দীরা। প্রতিনিধি শামসুল ইসলাম সনেটের তথ্যচিত্র, আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। পবিত্র ঈদ উল আজহার দিনে কারাবন্দীদের স্বজনদের মাঝেও ছিল আবেগ আর অপেক্ষা। দীর্ঘদিন পর প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভিড় করেন পরিবার ও স্বজনরা। ঈদ উপলক্ষে বিশেষ ব্যবস্থায় বন্দীদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও ফোনে কথা বলার সুযোগ দেয় কারা কর্তৃপক্ষ। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে বন্দী ও তাদের পরিবারের মাঝে। ঈদকে ঘিরে বন্দীদের জন্য ছিল বিশেষ খাবারের ব্যবস্থা। সকালে পায়েস মুড়ি, দুপুরে পোলাও, গরু বা খাসির মাংস, মুরগির রোস্ট ও মিষ্টান্ন পরিবেশন করা হয়। অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানও। বন্দীদের শিশু সন্তানদের জন্য রাখা হয় ফ্রি জুস কর্নার, চিপস ও চকলেট। এছাড়া ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিন প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। আমরা সর্বদা রাষ্ট্রের দায়িত্বে নিয়োজিত আছি। আমাদের কারা মোহাম্মদের সঙ্গে মাননীয় আইজি স্যারের দিক নির্দেশনায় আমরা আমাদের দায়িত্বে নিয়োজিত। আমরা অনেকেই আছি যারা আমরা এখানে বন্দীদের সঙ্গে, এখানে যে স্টাফরা আছে তাদের সঙ্গে একসঙ্গে, যারা স্যার, সুপার স্যার সবাই আছেন, স্টেশনে আছেন, তাদের সঙ্গে আমরা এই করতেছি স্যার। তারপরে অনেক ভালো লাগতেছে। কারাবন্দীরা বলছেন, পরিবার ছাড়া কারাগারে ঈদের আনন্দ পূর্ণতা পায় না। তারপরেও বিশেষ আয়োজন কিছুটা হলেও এনে দিয়েছে স্বস্তি। সকালে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পেশাল কিছু খাবারের আয়োজন করা হয়েছে। কাজ
বাড়ির পাশের লোক ওরা ভালো আছে ইনশাল্লাহ। যা আমি মনে করছিলাম তা না, আমি তো মনে করছিলাম যে কারাগার তো কারাগারই, এখন দেখলাম যে কারাগার আসলে মানে একটা সুন্দর পরিবেশ, মানে বাড়িতে থেকে যেইভাবে আমি ঈদ করতে পারতাম মোটামুটি ওইভাবেই, খালি আমার মানে মানে বউ বাচ্চা কাছে নেই আর কি, মা বাপ কাছে নাই। এদিকে ঈদের দিনও কারামুক্ত হয়েছেন অনেকে। দীর্ঘদিন পর মুক্ত বাতাসে ফিরে পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।